কিছু কিছু গাছ বিবর্ণ হতে শুরু করে দিয়েছে, কারণ তাদের পাতা ঝরে যাবার সময় চলে এসছে। আর সেই সাথে সাথেই জানান দিচ্ছে যে আমাদের শীতকাল কিন্তু আগত। আর শীতকাল মানেই আমাদের পাতে যে সবজিটা প্রায় দেখতে পাওয়া যায় সেটা হলো এই পালং শাক। পালং শাকের ঘন্টের আজকে রেসিপি একটা নিয়ে এসেছি আমি। রেসিপিটাতে লাগছে একটু আলু, একটু কুমড়ো, একটু বেগুন, আর সেই সাথে নিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা। আর এর মধ্যে দেব একটু বড়ি। আর পালং শাকের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে এই সিদ্ধ মুগ ডালটা। এখানে সিদ্ধ করে নেওয়া মুগ ডাল নিয়েছি আমি 2 চামচ মতো। আর সেই সাথে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে মূল রান্নাটায় যাওয়া যাক। এখানে প্রথমেই একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হলে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে যে বড়িগুলো আছে সেই বড়িগুলোকে এবার একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। বড়িগুলো এখানে আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। বড়িগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। এবার এই তেলের মধ্যেই আমি একটু 5 ফোড়নে দিচ্ছি। আর সেই সাথে দেব 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নের একটু হালকা গন্ধ আসলে তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো কেটে রাখা যে সবজিগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু, সেই সাথে যে কুমড়োগুলো আছে কুমড়োটাও এখনই দিয়ে দেবো। বেগুনটা আমি এক্ষুনি দেবো না, বেগুনটা একটু পরে দেবো, নাহলে বেগুনে কিন্তু সমস্ত তেল টেনে নেবে। আলু আর কুমড়োটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যে আগে থেকে কেটে রেখেছিলাম বেগুনটা, সেই বেগুনটা এবার এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা দিয়েও একটু আলু কুমড়ো আর বেগুনটাকে একসাথে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কোনো নুন দিইনি, তাই এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করেই আগে থেকে যে জল ঝরিয়ে রাখা পালং শাকটা, সেই পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে আবার সবজিগুলোর সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। সেই সাথে এখন কিন্তু গ্যাসের হিটটা লো থেকে মিডিয়ামে রেখেছি, তাতে পালং শাক থেকে একটু জল বেরোতে সাহায্য করবে। সেই সাথে যে সবজিগুলো রয়েছে আলু আর কুমড়ো, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইবার আগে থেকে যে সিদ্ধ করার ডালটা ছিল ওখান থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। সেই সাথে চেরা কাঁচা লঙ্কাগুলোও এখন দিয়ে দিলাম। দিয়ে এবার পুরো ডালটার সাথে শাকটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখনো কিন্তু যে হিটটা কিন্তু লোতেই রেখেছি, তাতে কোনো রকম ভাবে পুড়ে যাবে না। আর ডালটা দেওয়ার পর এইবার আমি যে ভেজে রাখা বড়িগুলো আছে সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সেই সাথে দেব একটু 1/2 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো একটু 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। যা যা দেওয়ার ছিল সবই দেওয়া হয়ে গেছে। এই লো থেকে মিডিয়ামের হিটে রেখেই পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে সবজিগুলো থেকে একটু জল ছাড়ে। জলটা ছেড়ে গেলে আলু আর কুমড়ো যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি 5 মিনিট মতো হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে এই যে জল ছেড়েছে, আর সেই সাথে আলু আর কুমড়ো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। এইবার পুরো তরকারিটাকে একটু নিচ থেকে ভালো করে নেড়ে দিতে হবে, কারণ নিচ থেকে না নাড়লে যেহেতু ডাল আছে নিচে কিন্তু লেগে যেতে পারে। আর একদম লো করা থাকলে এটা কিন্তু লেগে যাবার সম্ভাবনা থাকবে না। পুরো সবকিছু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এটা মোটামুটি নামানোর পর্যায়ে চলে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এই মিষ্টিটার জন্য তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। একটু মিষ্টি না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্স হবে না। ব্যাস, তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করলেই কিন্তু হয়ে যাবে। আমরা সচরাচর যেভাবে পালং শাকের তরকারি খেয়ে থাকি তার বাইরে গিয়ে এটা কিন্তু খেলে বেশ একটু অন্যরকম লাগে। তাই একদিন এরকম রান্না করে কিন্তু খাওয়া যেতেই পারে। আর সেই সাথে এই ধরনের তরকারি কিন্তু একদম যেহেতু নিরামিষ, যে কোনো নিরামিষের দিনেও কিন্তু আমরা এটা খুব ইজিলি খেতে পারি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।